আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আওয়ামী লীগের প্রাক্তন স্পিকার শিরিন চৌধুরী, শারমিন শিরিন, তাকে আজকে সকালবেলা তার বাড়ি থেকে হঠাৎ করে অ্যারেস্ট করা হয়, সম্ভবত বাড়ি থেকে, যা খবর পেলাম। এই যে হঠাৎ করে তার আগমন, উদয়, এবং তারপরে পরেই তাকে অ্যারেস্ট করা, অন্তত 4-5 ঘন্টা বসিয়ে রাখা, তাকে বসিয়ে রেখে মামলা টামলার ব্যাপারে চিন্তা ভাবনা করা, কি মামলা দেওয়া যায়। মানে এই বুদ্ধিটা তারেক রহমানকে কে দিয়েছে জানি না, কিন্তু তারেক রহমানকে যেই এই বুদ্ধিটা দিক, তিনি যে তার বন্ধু নন এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। যদি বন্ধু হতেন তাহলে এই বুদ্ধি কখনো দিতেন না উনি। কারণ আজকে খলিলুর রহমানকে যেখানে উনি পাঠাচ্ছেন আলোচনার জন্য, দুই দেশের সম্পর্কের উন্নতির আলোচনার জন্য, এবং 5টি পয়েন্ট যেটা নিয়ে আমি বললাম, 5টি পয়েন্ট নিয়ে আলোচনার যে কথা হবে 6টা 6:30টার সময়, ঠিক তার আগে এই শারমিন শিরিন, তার এই গ্রেপ্তারি বুঝিয়ে দিল যে বাংলাদেশ তার নিজের মতো করে চলবে। মানে তার আগের নীতিতেই, তারেক রহমান বিএনপির আগের নীতিতেই চলবে। ভারত বিরোধী যে তার যে এটা আছে, তার যে নীতিটা আছে বিএনপির, সেই রীতিতেই চলবে। ওইসব যত 10 নম্বর পয়েন্ট লেখা হয়েছিল না, 1 থেকে 10, সব ওগুলো ছিঁড়ে তারেক রহমান ফেলে দিয়েছেন। ফেলে মুখে ভালো ভালো কথা বলছেন। উনি একটি বিদেশি টেলিভিশনে সাক্ষাৎকারও দিয়েছিলেন যে কোনো দল নিষিদ্ধ হোক, এটা আমি মোটেই চাই না, তাহলে পরে আমিও একদিন নিষিদ্ধ হতে পারবো। উনি সব করছেন, কিন্তু ভারতকে কথা দিয়ে কোনো কথাই উনি রাখেননি। আবার লোক পাঠাচ্ছেন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য, এবং 5 দফা দাবি নিয়ে, যে এই 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 যে জিনিস ভারতবর্ষের কাছে বাংলাদেশ আশা করে। কোন মুখে আশা করে? ভারতবর্ষ কি বসে আছে শুধু দেওয়ার জন্য? আপনাদের কাছে প্রাপ্তি কিছু নেই, প্রাপ্য কিছু নেই? আমরা কিছু পেতে পারি না আপনার কাছে? আপনারা গঙ্গার জল চাইবেন, আমাদের গঙ্গার জল দিতে হবে। তিস্তার জল চাইবেন, আপনারা তিস্তার জল দিতে হবে। আপনারা তেল চাইবেন, আপনারা তেল দিতে হবে। আপনারা গ্যাস চাইবেন, আপনাদের গ্যাস দিতে হবে। খাদ্যপণ্য চাইবেন, খাদ্যপণ্য দিতে হবে, সব দিতে হবে। এরপরে বলবেন ট্রান্সশিপমেন্ট আমাদের দিন, সুযোগ করে দিন। তাও নয়, ভারতে আলোচনা যেই মানে ফলপ্রসূ হতো, ট্রান্সশিপমেন্টটা হয়তো খুলতো। আমি বলছি আপনাদের, ট্রান্সশিপমেন্টটা হয়তো খুলে যেত, আবার পূর্বের অবস্থায় চলে আসতো, ধীরে ধীরে যে সব ঠিক হতো। কিন্তু তারেক রহমান পুরো জিনিসটায় জল ঢেলে দিয়েছেন। আজকে সাবেক একে স্পিকারকে অ্যারেস্ট করে তিনি বুঝিয়ে দিলেন যে আমি আমার মতো চলবো, ভারতকে আমার মতো করে চলতে হবে। মানে উনি যে পথে চলবেন, ভারতকে চলতে বলবেন, ভারতকে সেই পথেই চলতে হবে। তার এই লোক পাঠানোর দরকার কি ছিল? আজকে মিটিং শুরুর আগেই তো আশঙ্কার একটা ব্যাপার ছিল, আমি আগের ভিডিওতে বলেছি। শুরুর আগেই যে কথা যদি প্রথম শুরু হবে, সেটা হচ্ছে এই প্রাক্তন স্পিকারের হঠাৎ করে গ্রেপ্তারি। তার মানে আপনারা কি চাইছেন? আপনারা আপনাদের নির্দিষ্ট পথেই, যেটা ইউনূস করে গেছিল, সেই পথেই তো আপনারা হাঁটছেন। আপনাদের পথ পরিবর্তনের তো কোনো রকম
দেখা যাচ্ছে না, নিদর্শন দেখা যাচ্ছে না। তাহলে এই অবস্থা চলতে থাকলে আমার মনে হয় না এই মিটিংটা ওই জয়শঙ্কর পর্যন্ত খুব একটা এগোবে, আমার মনে হয় না। আজকে যেটা হলো, আর জয়শঙ্করজি যদি মিটিংটা যদি ফ্লপ হয়, মিটিং হলো 10 মিনিটে মিটিং শেষ হয়ে গেল, জয়শঙ্করজি বেশি কথা বলবেন না। যদি দেখেন না এটা কোনো কাজের কাজ হচ্ছে না, সময় নষ্ট, তো ওনার অনেক কাজ আছে, উনি উঠে বেরিয়ে যাবেন, এবার তুমি তোমার মতো বসে থাকো। যদি এটা হয় তাহলে পরে বলবো তারেক রহমানের মতো মহামূর্খ দুটো নেই। আমি বলেছি না, একবার সাপের গালে চুমু খাচ্ছেন, একবার ব্যাঙের গালে চুমু খাচ্ছেন। এই সাপের গালে আর ব্যাঙের গালে চুমু খেতে খেতে কোনদিন সাপও কামড়াবে আর ব্যাঙও কামড়াবে, দুটোই হবে। তো এই খবর হঠাৎ করে খুব তোলপাড় ফেলে দিয়েছে পুরো রাজনৈতিক মহলে, ভারতের রাজনৈতিক মহলে এই খবর পুরো তোলপাড় করে দিয়েছে যে যখন সুষ্ঠু একটা সমাধানের পথে এগোনোর চেষ্টা করছে ভারত, হ্যাঁ, প্রেশার তো সবসময় বজায় রাখা হবে, কূটনীতিতে প্রেশার বজায় রাখা হয়। কারণ আপনি যদি দীর্ঘদিন ধরে আমায় মারতে থাকেন, এক সময় তো আমি আপনাকে মারবই। কূটনীতিতে প্রেশার রাখা হয়, কারণ আবার যদি আপনারা ওইখান থেকে ভারত বিরোধী স্লোগান তুলতে শুরু করেন, তাহলে আর আপনাদের বাঁচানো গেল না। এইটুকু আমি মানে এখনই বলে দিতে পারি। আজকের মিটিং অজিত দোভালের সঙ্গে আছে, কালকে মিটিং জয়শঙ্করজির সঙ্গে আছে, কিন্তু সেই মিটিংয়ে পৌঁছানোর আগে যে কাণ্ডটি আপনারা করে ফেললেন, সেটা আপনারা ভারতকে চটিয়ে দিলেন, এটুকু বলতে পারি। মোদিজি শুনে শুধু বলবেন যে ছোড় দো, छोड़ दो, बात करने का कोई फायदा नहीं है, ये लोग समझने वाला नहीं है। इसका एक ही बात समझ में आता है, और जो समझ में आता है वही करना पड़ेगा। कुछ आदमी है जिसको डांडा पसंद होता है, এই ভাষায় উনি কথা বলেন, তো এই ভাষাতেই বলবেন। कुछ आदमी है जिसको डांडा में सुधारना पड़ता है, तो डांडा ही लगाना पड़ेगा। আজ আমি বলছি তো, কিছুদিনের মধ্যে এই খবরটা আপনারা পেয়ে যাবেন। আমার এটাতে লাগানোর সুযোগ নেই। কালকে যেটা আমি ছবিটা দেখিয়েছিলাম না, এই আপনার খবরের কাগজে যে গাড়িগুলো যাচ্ছে, সেই গাড়িগুলোর ছবি আজকে আমার কাছে মিনিস্ট্রি অফ, আপনারা যদি যান এমইএতে যান, এমইএর ইনস্টাগ্রামের অফিসিয়াল ইনস্টাগ্রামে যান, আপনারাও দেখতে পাবেন ওই গাড়ি উত্তরবঙ্গ আর আসামের দিকে রওনা হচ্ছে। আমি পারলে পরে ওই গাড়ির ছবিটি লাগিয়ে দেব। সঙ্গে সঙ্গে তার পেছনে পেছনে সেনা যাচ্ছে, এবং এক জায়গায় সেনাকে আটকে ছিল, সেখানে ব্যাপক মারধর করেছে, বিস্তর পিটিয়েছে। সেটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো ওই একই সঙ্গে। দুটো ছবি কোলাজ করে আমি এর পরেই তুলে দেবো রাত্রিবেলার দিকে, আপনারা দেখে নেবেন। আর যে কাণ্ড আপনারা করলেন, মানে তারেক রহমান অ্যান্ড কোম্পানি করলেন, মানে কোনো কূটনীতি রাজনীতি জানা মানুষ এইটা করবেন না। একদিকে আলোচনার জন্য লোক পাঠাচ্ছি, আবার ঠিক তার আলোচনা ভেস্তে দেওয়ার জন্য যে কাজটি করা, সেই কাজটি আমি করে দিলাম ঠিক বৈঠকের আগে। তার বৈঠকের শুরুতেই জল টেনে দিলাম। তারপর হাত পা তুলে চিৎপাত হয়ে বসে থাকুন, আমরাও আমাদের পথ দেখব। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দিল্লিতে চলে যাওয়ার পরে 3টা ফাংশনাল সাংবিধানিক পদ ছিল। মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন, মাননীয় স্পিকার
শিরিন শারমিন এবং ডেপুটি স্পিকার জনাব শামসুল টুকু সাহেব। ঠিক আছে, এখন আমি প্রথমেই বলি, জনাব শাহাবুদ্দিন এবং শিরিন শারমিন চৌধুরী দুজনকে আমি বলে দিলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝলেন? এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কেন? রাজনৈতিক ব্যক্তি যখন রাজনৈতিক কাজে আসে না, তখন তার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা ছাড়া আর কিছু থাকে না। আপনি আজকে শুধু প্রেসিডেন্ট 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 রাষ্ট্রপতি নিয়ে লেগেছেন। যদি রাষ্ট্রপতি তার জায়গায় বলে বসে যে আমি তো রাষ্ট্রপতি হইতে চাইনি, আমি তো স্বপ্নে দেখিনি কোনোদিন আমি রাষ্ট্রপতি হব, কি বলবেন? উনি যদি বলে বসেন যে আপনারা যখন দেশ ছেড়ে চলে গেলেন আমার একটু সাথে নিয়ে যাইতেন, এটার উত্তরে কি বলবেন? উনি যদি বলেন যে ইয়াজউদ্দিন রাষ্ট্রপতি ছিল, ইয়াজউদ্দিন যেই বিএনপি তাকে রাষ্ট্রপতি বানিয়েছিল, সেই বিএনপির বিরুদ্ধে দুর্নীতিগ্রস্ত অপশাসনের বিএনপির শাসন থেকে দেশ আজ মুক্ত হইলে বক্তব্য দেয় নাই? স্মরণ করে দেখেন 111 সরকারের সময় যখন টেক ওভার করলো, দিয়েছে কিনা? আব্দুর রহমান বিশ্বাস বিএনপির রাষ্ট্রপতি যখন 96 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলো, তখন আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন নাই? উনি যে বাংলাদেশ জিন্দাবাদ বইলা মানে টিকে গেছে, আপনি তো ওনার পাশে নাই, আমি তো ওনার পাশে নাই, আমি নিজের ঘাড়ে নিয়ে বলছি, আমি তো পালিয়ে গেছি। আমি পালানোর সময় তো বলি নাই যে মহামান্য রাষ্ট্রপতি আপনি আমার সাথে আসেন। আমি যে একটা স্পিকার বানাইছিলাম, ওই যে বললাম দুজনকে ইন্না লিল্লাহি বলছি না, কেন বলছি আপনার বুঝতে হবে। কারণ শিরিন শারমিন চৌধুরীকে আপনি স্পিকার বানিয়েছেন সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের স্পিকার অভিভাবক হওয়ার জন্য, যেখানে তিনি নিজেই ছিলেন সংরক্ষিত আসনের। তার নিশ্চয়ই কোনো কারণে বানিয়েছেন। স্পিকার হবে কে? যে সংকটকে মোকাবেলা করতে পারে। নোয়াখালী তার বাড়ি, সেখান থেকে নিয়ে রংপুরের মানুষের ওখানে আপনি আর কোনো নেতা পান নাই, পীরগঞ্জ থেকে ওনাকে এমপি বানিয়ে দিচ্ছেন, ভালো কথা। তাহলে সংকট যখন আসলো, উনি যদি 2রা সেপ্টেম্বর 2024 সাল রিজাইন করতে পারেন, ডেইলি স্টারে নিউজ আছে, প্রথম আলো জানেন, তাইলে রাষ্ট্রপতি কি দোষ করলো? সংবিধান কি শুধু একজনের দায়িত্ব মেনটেন করা? বরঞ্চ যারা আপনি ডেপুটি স্পিকার হিসেবে রাখছেন তাকে তো মাইট থাপ্পড় সব দেওয়া হয়েছে, কিন্তু সে রিজাইন করে নাই। তাকে হাজার অত্যাচার করার পরে সে রিজাইন করেনি। তার মানে কি? তার মানে আমি আপনার এই অনুষ্ঠানের মধ্যে বলতে চাচ্ছি যে পলিটিক্যালি প্রুভেন সোল ছাড়া যাদেরকে আপনি সংবিধান রক্ষা করার দায়িত্ব দিবেন, যাকে রিজাইন করতে বলা হয়েছে তিনি রিজাইন করেছেন, যাকে আসলে সেরকম চাপ দেওয়া হয়নি তিনি করেন নাই। বিষয়টা কি এরকম নাকি? নো নো নো, মারাত্মক রকম অত্যাচার করা হয়েছে। রিজাইন না করে চলে গেছেন বলে দাবি। নো নো, শামসুল হক টুকুর মারাত্মক চাপ দেওয়া হয়েছে, সে তো রিজাইন করে নাই। আপনি তো ধরতেই পারেন। আমি বলছি পলিটিক্যালি প্রুভেন যারা, রাজনৈতিক ভাবে যিনি প্রমাণিত, তারে আপনি যে জায়গা মতো রাখেন, সে তো ক্রাইসিসে ভাঙবে না, সে আপনাদের ফাইট করবে। আপনি 17 বছরে উল্টা পাল্টা লোক আমরা বসাইছি, যখন আমরা যেটা পাই হুজুগে লাফাই, লাফ দিয়া পড়লাম। আরে রাষ্ট্রপতি নিয়ে লাফাইতেছেন, আজকে যদি সংসদের স্পিকার বইলা বসতো আমি রিজাইন করবো না, তাহলে কি দাঁড়াইতো জিনিসটা আপনি মনে করেন? রাষ্ট্রপতি কি আছে? কিছুই নাই, কোনো ক্ষমতাই নেই তার সাংবিধানিক, হি হ্যাজ নাথিং। তো সাংবিধানিক পদে যারা আছেন তারা তো একটা গ্রুপে অন্তর্গত, তারা একটা নিবিড় সম্পর্ক স্থাপন করে একসাথে কাজ করার কথা। এই সাংবিধানিক পদধারী ব্যক্তিরা, প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে কি হবে সংবিধানে তো লেখা নাই। সেই সময় তারা যদি আগেই একজন রিজাইন করে ফেলে, তাহলে আরেকজনের কাছ থেকে কি আশা করতেছেন আপনি? আমি পদ দিতে পারি বললেই পদ দিলাম। দেখেন, সেনা প্রধান আপনার ছিল, বিমান বাহিনী প্রধান আপনার ছিল, নৌবাহিনী প্রধান আপনার ছিল, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আপনার ছিল, স্পিকার শিরিন শারমিন আপনার ছিল। আরে বাপরে বাপ, কোনটা আপনার ছিল না? অথচ আপনি এখনো বলতেছেন চক্রান্ত, ষড়যন্ত্র, চক্রান্ত। তো এর থেকে বেশি সুবিধার খেলার সুযোগ আপনারা কে দেয় দুনিয়ায়? সবই তো আপনার ছিল। তো তাইলে চক্রান্ত পারলেন না কেন? হলো না কেন? আপনার সালমান এফ রহমান ছিল একজন বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী। তিনি সংসদে জয় বাংলার কি বলে, এটা যে জাতীয় স্লোগান হওয়ার কথা, মানে তোফায়েল সাহেব বলতে পারে নাই, সুরঞ্জিত সেনগুপ্ত সাহেব বলতে পারে নাই, আমির হোসেন আমু সাহেব বলতে পারে নাই, মানে যারা আসলে জয় বাংলার আন্দোলনে ছিল আর কি, বুঝলেন না? হ্যাঁ,
বা মনে করেন জাতীয় চার নেতার কোন সন্তান সৈয়দ আশরাফ সাহেব বলতে পারেন নাই, তার কন্যারা বলতে পারেন নাই, হ্যাঁ, কিন্তু সালমান এফ রহমান সাহেব জয় বাংলার কথা বলছে সংসদে। এটা জাতীয় স্লোগান করা দরকার, উনি এই প্রস্তাব এনেছেন। তো রাজনীতি কোথায় ছিল বুঝতে হবে জিনিসটা। এখন আমি জয় বাংলা নিয়ে খুব কান্নাকাটি করতেছি, তো এটা ঠিক করতে তো একটু সময় লাগবে। জি, শেষ যেহেতু স্পিকার হিসেবে উনি আমাদের সামনে ছিলেন, অন্য কোনো ভাবে তার ওনাকে আমরা চিনতাম না। উনি বিশ্বের একটা বিশাল বড় বিস্ময়, কারণ পৃথিবীর কোথাও সরাসরি ভোটে যারা নির্বাচিত হন তাদের স্পিকার সংরক্ষিত আসন থেকে হয় না। এটা একটা বিরল একটা ইতিহাস, এটা চিরকাল লেখা থাকবে, এটা তো পরিবর্তন করা যাবে না। সেই জায়গা থেকে আমি সবসময় ওনাকে সমীহ করতাম, সম্মান করতাম। আমি ভাবতাম যে নিশ্চয়ই ওনার ভিতরে নিহিত কোনো একটা শক্তি আছে যেটা আমরা জানি না, যেটার মাধ্যমে দল কখনো বিপদে পড়লে, দেশ কখনো বিপদে পড়লে হয়তোবা আমরা এটার সুবিধা পাবো আর কি, উনি হয়তোবা ঘুরে দাঁড়াবেন। কিন্তু 2রা সেপ্টেম্বর 2024 সালে যখন তিনি রিজাইন করে বসলেন, এবং রিজাইন করার পরে এমন হতে পারে যে বন্দুক ধরে রিজাইন করানো হয়েছে, তাহলে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে বলা যেতে পারতো যে শিরীন শারমিন চৌধুরীকে অস্ত্রের মুখে রিজাইন করানো হয়েছে, অথবা আওয়ামী লীগের পেজ থেকে বলা হতো যে ওনাকে বিষ খাওয়াবে বলে হ্যামলকের ভয় দেখিয়ে সক্রেটিসের মতো রিজাইন করানো হয়েছে, অথবা বলতে পারতো যে ওনার কোনো সন্তান বা ওনার কোনো স্বামীকে ক্ষতিগ্রস্ত করবে এই ধরনের ভয় বা ব্ল্যাকমেইল দেখিয়ে রিজাইন করানো হয়েছে। এই ধরনের কোনো বক্তব্য তো আমরা পাই নাই। ব্ল্যাকমেইল যখন আপনি শাহাবুদ্দিনের তাহলে কি এটা বলা যায় যে ব্ল্যাকমেইল করছে আমাকে? যখন হ্যাঁ বলা যাবে না, আওয়ামী লীগ বলতে পারতো, ওনার তো বলার দরকার নেই। আওয়ামী লীগ যেটা এখন বলে চক্রান্ত হয়েছে বলতে পারতো না, থার্ড পার্টি হিসেবে বলতে পারেন তো আপনি, সেটাও তো আপনি বলেন নাই। আপনি এখন শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে লাগছেন, আরে ভাই ও তো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারই নিয়ে কথা বলে লাভটা কি? সে বাংলাদেশ জিন্দাবাদ বললে কি আর আমারে ফ্যাসিস্ট বললে কি? ওর হাতে তার কলমও নাই, ক্ষমতাও নেই। যার হাতে ক্ষমতা তারাই আমাকে ফ্যাসিস্ট বলতেছে। আমাকে জনগণকে সাথে নিয়ে প্রমাণ করতে হবে আমি ফ্যাসিস্ট কি ফ্যাসিস্ট না। তা আপনি শাহাবুদ্দিনের নিয়ে আলাপ করেন, কেন করেন? নিশ্চয়ই ভালো কিছুর আসার জন্য। তাহলে আপনি শাহাবুদ্দিনকে নিয়ে যদি আলাপ করেন, তাহলে শাহাবুদ্দিনের আগে যে শিরিন ছিল তাকে নিয়ে আলাপ করবেন না? সে যে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিজে নিজে হয়ে গেল, সেটা নিয়ে কথা বলবেন না? তাহলে তো ওনাকে উদাহরণ হিসেবে নিলে আওয়ামী লীগের এখনো অনেক পদধারী লোক বাংলাদেশে আছেন, আক্রান্ত অবস্থায় আছেন না? তারা কি সবাই পদত্যাগ করবেন তাহলে? দোস্ত, শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ডিবি, তাও ধানমন্ডি থেকে, ধানমন্ডি বাসা থেকে। শিরীনকে যদি ধানমন্ডি বাসা থেকে আটক করার ইচ্ছা থাকতো তাহলে অনেক আগেই তাকে আটক করা হতো। সে ধানমন্ডিতে ছিল, তাকে গিয়ে আটক করা হয়েছে। এটা এখন ঘটলো কেন? এটা তো সেই শেখ হাসিনা সরকার পতনের পরপরই সম্ভব ছিল। আমাকে কি বিশ্বাস করতে হবে যে শিরীন এতদিন তার নিজের বাসাতেই ছিল? কারণ ধানমন্ডিতে তার বাসা, আমরা জানি, আমাদের চেয়ে বেশি কয়জন জানে। তো ধানমন্ডিতে এসেছিল, এখন তাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে। কথাটা আমি মানতে রাজি না। আমাদের কাছে যত ইনফরমেশন আছে, ইনফরমেশন যদি ভুল না হয়েছে বা আমাদের বন্ধু মহলে যা জানে সবাই বা যা আন্দাজ করে সবাই, সেটা হচ্ছে শিরীন ক্যান্টনমেন্টে ছিল এবং শিরীনকে ক্যান্টনমেন্টে রাখা হয়েছিল। আমরা এইসব ইতিহাস বা এসব ঘটনা তো আমরা জানি যে অলরেডি কোথায় ছিল শিরীন, ঢাকায় ছিল, বাংলাদেশেই ছিল। দ্বিতীয়ত হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ডে যাই, চলেন। শিরীন শারমিন চৌধুরী আমার ক্লাস ফ্রেন্ড, আমরা একসাথে ল পড়েছি। শিরীনের সাথে ল পড়েছে আরেকজন হচ্ছে উপদেষ্টা রিজওয়ানা, আমার ক্লাস ফ্রেন্ড। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও ফার্স্ট ইয়ারের কিছু সময় পড়ে আর ল পড়াটা কন্টিনিউ করে নাই। সুতরাং আমরা সবাই ক্লাস ফ্রেন্ডস। খুব খারাপ লাগে এই যে নাটক চলছে, এক দল যায় আরেক দল আসে, এক ক্ষমতায় আসে আরেক ক্ষমতা চলে যায়, বন্ধু বান্ধব একজন একজনকে দেখতে হচ্ছে, এই অবস্থা খারাপ লাগে। শিরীন ব্রিলিয়ান্ট ছাত্রী ছিল, কিন্তু শিরীন স্পিকার হলো কিভাবে? শিরীনের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না। এমনকি 90-এর গণ অভ্যুত্থানের সময় শিরীনকে শতবার মিছিলে ডেকেছিলাম আমরা, যে স্বৈরাচার এরশাদের পতনের ব্যাপারে ও যেন আমাদের সাথে একবার হলেও মিছিল করে। শিরীনকে কোনোদিন আমার মিছিলে পাইনি। আরেকজন পাইনি আসিফ নজরুল, আপনাদের মোহাম্মদ নজরুল ইসলাম, শতবার ডেকেও এরশাদ বিরোধী কোনো আন্দোলনে আসিফ ভাইকে পাইনি। শিরীন তখন যখন পড়তো আমাদের সাথে ঢাকা ইউনিভার্সিটি আইন বিভাগে, তখন শিরীনের সাথে সম্পর্ক খুব খারাপ ছিল। সেই চাটখিলের মাহবুব রহমান, অর্থাৎ সেই সময় আইনমন্ত্রী, এর আগে ধর্মমন্ত্রী
মাহবুব রহমান সাহেবের মেয়ে ফারা মাহবুব, যে এখন হাইকোর্ট জাস্টিস, তার সাথে কোনোদিন একজন বান্ধবীর সাথে কথা বলতো না। একই কথা প্রযোজ্য রেজওয়ানার সাথেও শিরিন কথা বলতো না। তাদের বাবার বিষয় সম্পর্কের কারণে, বাবার সঙ্গে এক বাবার সাথে আরেক বাবার সম্পর্ক খারাপ ছিল। আর শিরিন স্পিকার হয়েছিল টোটালি তার বাবার পরিচয়ের কারণে। কারণ তার বাবা, শিরিনের বাবা, বঙ্গবন্ধুর আমলে ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। ঠিক এই পরিচয়টাই কারণেই শিরিন স্পিকার হয়েছিল মূলত। এবং শিরিনের চাকরি গিয়েছিল, শিরিন যেটা আমাদের বলেছিল সব সময়, শিরিনের বাবার চাকরি গিয়েছিল ফারার বাবা মাহবুব রহমানের কারণে। ফারার বাবা তখন মন্ত্রী ছিল যখন তার বাবা বিপাকে পড়েছিল, ইত্যাদি ইত্যাদি। এখানে একটা পুরো ঘাপলা আছে রে ভাই, বিরাট ঘাপলা। এখন শিরিনকে যেই মামলাগুলি দেবে বা দেওয়া হয়েছে, শিরিনের বিরুদ্ধে কিছু করাপশনের অ্যালিগেশন আছে, কিন্তু খুব কঠিন জোরালো কোনো কিছু আছে বলে আমি মনে করি না। এবং শিরিনের বেল হয়ে যাওয়া উচিত খুব দ্রুত। এখন শিরিনকে অ্যারেস্ট দেখানো এবং এখনই আবার শিরিনকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে, এই নাটকগুলোর কারণটা কি? আমি মনে করি রাজনৈতিক মহলে বড়সড় কোনো ঘটনা ঘটতে যাচ্ছে। সেটা আমি আন্দাজ করতে পারি, এখনই বললাম না, তবে বড়সড় কোনো ঘটনা হচ্ছে। শিরিন বেল পেয়ে যাওয়া উচিত এবং বেল পেয়ে যাবে বলে আমি বিশ্বাস করি খুব দ্রুত। রাজনৈতিক কোনো ঘটনা ঘটতে যাচ্ছে। তো যাই হোক, বান্ধবীর হ্যারাসমেন্ট দেখতে ভালো লাগে না ভাই, তারেকের হ্যারাসমেন্ট দেখতে যেমন ভালো লাগেনি, কিন্তু শিরিন এতগুলি বছর স্পিকার ছিল। আমাদের আরেক বন্ধু তারেকের পরিবারের প্রতি এত হ্যারাসমেন্ট হয়েছে, সেই ব্যাপারেও তো শিরিন কিছু বলার ছিল না, পুতুল ছিল, শি ওয়াজ এ ডল। তুই এত পড়াশোনা করলি, আমি তখন একদিন বলেছিলাম, তুই এত পড়াশোনা করলি, এত কিছু করলি, শেষ পর্যন্ত তুই পুতুল হয়ে পার্লামেন্টের কুস্তি নায়ক নায়িকা গায়িকা মমতাজ ওখানে গান গায়, এগুলো তোরে দেখতে হয়। এরপরে কি হবে? এরপরে তোর ক্যারিয়ার কি? আমি একবার ওকে আফসোস করে বলেছিলাম। যাই হোক, এই ভিডিওটা মূলত এই কথাটাই ইঙ্গিত দেওয়ার জন্য যে এটা পুরোটাই নাটক। শিরিন অনেক আগেই সরকারের কাছে আটক ছিল, অনেক আগে। এটা আমি একদম নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতে পারি। ধন্যবাদ। আমি যদি ছোট ছোট করে বলি, ইতিমধ্যেই সহ আলোচক নিজু মজুমদার পুরো বিষয়টি চমৎকার ভাবে আলোচনা করেছেন। স্পষ্টত এটি একটি বেআইনি ভাবে এটি করা হয়েছে, আমাদের এই অধ্যাদেশের মাধ্যমে করা হয়েছে, এবং কোন এই যেই সরকার ক্ষমতায় ছিল তারা অবৈধভাবে ক্ষমতায়িত হয়েছিল, এবং যে অধ্যাদেশ আইনে পরিণত হয়নি, গেজেট আকারে প্রকাশিত হয়নি, তার আগেই সেই সিদ্ধান্তের প্রয়োগ করা হয়েছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এবং দ্বিতীয় যে বিষয়টি ইতিমধ্যে উল্লেখিত হয়েছে, যে তাদের আইনের মধ্যে উল্লেখ আছে যে বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে, কার্যক্রম নিষিদ্ধ থাকবে। তো এটি তো প্রমাণিত হওয়া, বিচারিক ভাবে যেটি প্রমাণিত হয়নি, এটি তাদের আইনি ভাষার মধ্যেই কিন্তু এটি উল্লেখ করা আছে। তৃতীয় বিষয় হচ্ছে যে কোনো আইনের মধ্যে যদি কখনো করা হয়ে থাকে, এটি তো সম্পূর্ণভাবেই বেআইনি। এটি আমাদের সংবিধানে আমাদের যে মত প্রকাশ করার স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, প্রতিবাদ করার অধিকার, সমাবেশ করার অধিকার, এটি তো সুস্পষ্টভাবে মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকারের লঙ্ঘন। এবং এই বঙ্গবন্ধুর হত্যাকারীদের যেভাবে দায় মুক্তি দেওয়া হয়েছিল অধ্যাদেশের মধ্য দিয়ে, সেটিকে পরবর্তীতে ভাবে আইনগতভাবে এবং রাজনৈতিকভাবে যারা সেটিকে বাস্তবায়ন করেছিল সেই বিএনপি, এবং তারা আজকে একই কাজ করছে। আজকে তারা একইভাবেই আওয়ামী লীগের উপর যে অবৈধ নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে, সেই অধ্যাদেশকে তারা আইনগত অনুমোদন দিতে যাচ্ছে। আরেকটি হচ্ছে যে এগুলো দিয়ে এই বিএনপি সরকার সবসময় তাদের দলটিকে যেভাবে তারা তাদের দলের মার্কেটিং ভ্যালু তারা অ্যাড করার চেষ্টা করে, যে দলটি হচ্ছে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। আরেকটি হচ্ছে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে। গণতন্ত্র বলতে এদের সবসময় মুখে সবসময় এরা ফেনা তুলে রাখতো, উঠতে বসতে মাইকের পেতেই এখানে যেখানে সেখানে সবসময় গণতন্ত্র গণতন্ত্র কথা বলতো। এবং আজকে তারা সেই গণতন্ত্রের অ্যাম্বাসেডররা আজকে কি করছে, তারা যে রাষ্ট্রটা হাতে পেলে তারা যে গণতন্ত্রের প্রতি কতটুকু কমিটেড থাকে এবং রাষ্ট্রকে কি গণতন্ত্র উপহার দেয়। এর আগে গ্রেনেডের গণতন্ত্র আমরা দেখেছি, এখন এই নিষেধাজ্ঞার খড়গহস্ত তারা আওয়ামী লীগের উপর করছে। এবং এটার মাধ্যমে তারা যে বহুদলীয় গণতন্ত্রের ধ্যান ধারণা, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, একটা ইনক্লুসিভ সমাজ ব্যবস্থায় বিশ্বাস করে, এসব যে শুধুমাত্র তাদের লিপ সার্ভিস দেওয়ার জন্য। এবং
বর্তমানে যিনি সরকার প্রধান আছেন একই কাজ করছেন। আপনি দেখবেন যে নিজে তিনি বলছেন এখানে আমাদের আসলে ওয়াজ নসিহত করার প্রয়োজন নাই। নিজে বিদেশি গণমাধ্যমে বলার সময় বলছেন যে কোন রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞা করা যায় না, যদি নিষেধাজ্ঞা দেই তাহলে সেটা তো আমার উপর আসতে পারে। তো আপনি যদি সেটি বিশ্বাস করেন তো সেটার প্রতিফলন কই, সেটার প্রতিফলনটা কোথায়? আবার তারা দেখুন যে তারা কখন কি বলছে। এরা যখন নিষেধাজ্ঞা দেয়া হলো তখন নিষেধাজ্ঞা দেওয়ার আগে তারা তাদের বক্তৃতা বিবৃতিতে আপনার মনে আছে তারা বলছিল যে তারা নির্বাহী আদেশে তারা নিষেধাজ্ঞায় বিশ্বাস করে না, বিচারিক প্রক্রিয়ায় নিষেধাজ্ঞা দেওয়া হলে হতে পারে। এখানকার বর্তমানে এলজিআরডি মিনিস্টার মহাসচিব বিএনপির তিনি এই ধরনের দিলেন। আবার যখন নিষেধাজ্ঞাটা দেওয়া হলো তখন তিনি কৃতিত্ব দাবি করছেন যে চিঠিটা তারাই দিয়েছেন, কৃতিত্বটা তার। এবং পরবর্তীতে আবার দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রেটরিক তারা উৎপাদন করেন যে সংসদটা কিরকম, এখানে একটা তো আছেই, ঘাটতি আছেই, এক বড় একটা দল বাইরে। আবার তারা দেখবেন যে এখানে কালকে পিঠ চাপিয়ে এই হাততালি দিয়ে দিয়ে সংসদ ভবনের বেঞ্চের উপরে তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞার যে অধ্যাদেশ, বেআইনি অধ্যাদেশ, সেটিকে তারা অনুমোদন দিচ্ছে। তো এটির মাধ্যমে আসলে তাদের সমস্ত মুখোশী উন্মোচিত হয়ে যাচ্ছে। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে এটি কেন করছে, যদি একটা হচ্ছে যে তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসলে গণতন্ত্র নয়, ক্ষমতাটা তাদের কাছে মূল্যবান, রাষ্ট্রযন্ত্রটা দখল করাটা হচ্ছে তাদের কাছে মূল্যবান। এবং যেটার মাধ্যমে আজকে যখন বিশেষ করে আমাদের এই 2006 পরবর্তী বাংলাদেশে যখন 111 কিংবা এর আগে অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার 2 বছর ধরে থাকা, এবং সেটার প্রেক্ষাপট কিন্তু তারাই ধ্বংস করেছিল। যখন যে চুক্তিটি হয়েছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেটি যখন তারা লঙ্ঘন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের যে সুনির্দিষ্ট বিধান ছিল বিচারপতিদের বয়সসীমা বাড়িয়ে তারা 1,10,00,000 ভুয়া ভোটার বানিয়ে তারা যে গণতন্ত্রকে নস্যাৎ করতে চেয়েছিল, এবং সেটার পরিণতিতে তো 111। আজকে আবার 111 এর ঘটিয়েছে তারা, আজকে আবার 111 ঘটানোর জন্য বিভিন্ন জনকে তারা আবার ধরছে। এই হচ্ছে যে এদের বাস্তবতা। এবং আমি মনে করি যে সবচেয়ে বড় কারণ যদি বলি যে তারা যেটি মনে করছে তারাও আসলে বোকার স্বর্গেই আছে। তারা মনে করছে যে এভাবেই সবকিছু চলবে। সবচেয়ে বড় কারণ হচ্ছে তারা জানে যে জনমত আওয়ামী লীগের দিকে। আওয়ামী লীগ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের কাছে জনগণের স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড যদি পরিচালনা করে, তাহলে হচ্ছে যে আওয়ামী লীগ জনমতকে প্রভাবিত করতে পারবে, রাজনৈতিক আন্দোলন শক্তিশালী করতে পারবে, এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায়, শান্তিপূর্ণ প্রক্রিয়ায়, সংসদীয় প্রক্রিয়া এবং নির্বাচনী প্রক্রিয়ায় আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব গ্রহণ করবে। এবং আমার কাছে বিশেষ করে মনে হয় আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বিশেষ করে যখন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রস্তুতির কথা বলেছেন, তখনই তারা আসলে তাদের বুঝ তারা বুঝে গেছে তারা কি হতে যাচ্ছে। এবং এই আওয়ামী লীগকে তারা বাইরে রেখে স্থানীয় সরকার নির্বাচনগুলো একতরফা ভাবে করতে চায়, এবং ভবিষ্যতেও, কারণ তারা জানে যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে, আওয়ামী লীগ যদি ন্যূনতম আমি আবারও বলছি ন্যূনতম নিরপেক্ষ পরিবেশ পায় ভোটে অংশগ্রহণ করার, সমস্ত প্রতিকূলতা, সমস্ত বাধা বিপত্তি, সমস্ত ষড়যন্ত্র, সমস্ত কিছুকে নস্যাৎ করে দিয়ে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে। আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হবে। এবং যে কারণে তারা আওয়ামী লীগকে এই খেলায় যেন অংশগ্রহণ না করতে পারে, আওয়ামী লীগ যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ না করতে পারে, তার মানে মোটা দাগে জনগণ যেন তার রায় প্রদান করতে না পারে। কারণ জনগণ রায় প্রদান করলে কি করতে পারে এটা তারা জানে না, এটা মনে করার কোনো কারণ নেই। এটা তারা জানে বলেই কিন্তু আওয়ামী লীগকে তারা ফ্যাসিস্ট বলছে, আওয়ামী লীগকে জনগণের কাছে পর্যুদস্ত বলছে, আওয়ামী লীগ জনগণের কাছে প্রত্যাখ্যাত বলছে, আবার আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না। তো ঠিক এই একই কারণে, এই রাজনৈতিক কারণে তারা এটি করছে। আর আপনি যদি বলেন যে এটার প্রভাব কি, এক হচ্ছে যে আওয়ামী লীগ একটি হচ্ছে যে আরেকটি বিষয় আমি একটু ছোট্ট করে সংযোজন করি, সেটা হচ্ছে অনেক সময় আমাদের আলাপ আলোচনা এভাবে আসছে যে এটা তো বিএনপির বদান্যতার কোনো বিষয় না যে আওয়ামী লীগের কাছ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এটা আওয়ামী লীগের অধিকার, আওয়ামী লীগের উপর অবিচার করা হচ্ছে, আওয়ামী লীগের উপর জুলুম করা হচ্ছে। এবং এতদিন যে করা হয়েছে, এই 5 আগস্ট পরবর্তী সময় থেকে আওয়ামী লীগ তো এক ধরনের নিষেধাজ্ঞার মধ্য দিয়ে আছে, এবং পরবর্তীতে 2025 সালের মে মাসের পর থেকে তো এই সন্ত্রাস বিরোধী আইনের একটা অবৈধভাবে সংশোধন করে আওয়ামী লীগের উপর অবৈধভাবে প্রয়োগ করা হয়েছে। তো এই যে তারা এই নিষেধাজ্ঞাটা দিয়ে তারা এই এক ধরনের আপনি দেখবেন যে বিভিন্ন আলাপ আলোচনা এটি আসছে, যেন প্রত্যাশা করা হচ্ছে, যেন আহ্বান জানানো হচ্ছে। এটা আহ্বান জানানোর কিছু নেই। আওয়ামী লীগের এটি অধিকার, এটি বাংলাদেশের রাষ্ট্রীয় আইনের, সংবিধানের আইন লঙ্ঘন। বরং নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক বা না হোক, জনগণ তার কাজ সময়মতো করে নেবে। বরং এতদিন আওয়ামী লীগকে যে কার্যক্রম চালাতে দেওয়া হয়নি, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে,
জুলুম করা হয়েছে, আইনের সমান আশ্রয় লাভের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, এর জবাব সবাইকে দিতে হবে। যারা এটির সঙ্গে সম্পৃক্ত, এটি মনে করার কোনো কারণ নেই যে এর দায় এই দখলদার ইউনূস সরকারকে নিতে হবে, বিএনপি জামায়াতকে নিতে হবে, এবং বর্তমান বিএনপি সরকার তারা যেহেতু এটা আইনগত রাজনৈতিক ভাবে দিচ্ছে তাকে করতে হবে। আর এটি রাজনৈতিক ফলাফলের কথা যদি বলি, এটা রাজনৈতিক মূল্যও আছে। আজকে আপনি যখন নিষেধাজ্ঞা আরোপ করবেন, এই আপনি জবরদস্তি করে ক্ষমতা দখল করে রাখবেন, কতদিন রাখবেন? ক্ষমতার হাত বদল হবে, এবং একই সিদ্ধান্ত যদি আপনার উপরে যায়, তো আজকে যারা বিএনপি করছে, আজকে যারা ছাত্রদল করছে, ভবিষ্যতে তাদের কি হবে?